রাত্রির চোখে ঘুম নেই। কলমে রাজেশ ঘোষ, পাঠে চৈতালি সেন। ষষ্ঠ পর্ব। হসপিটালে পূজার মৃত মুখটা দেখে পূজার মা ভাবেন, আর কোনো দিন ফোন করে কেউ বাবা মা বলে ডাকবে না। আর কোনো দিন কেউ বলবে না তোমরা খেয়ে নাও, আমার খাওয়া হয়ে গেছে। আর আবদার করে বলবে না মা আমাকে তুমি পোস্তর বড়া করে দাও। পুজো এলে কেউ বলবে না আমাকে এই রেড কালারের জামাটা কিনে দিতেই হবে। আর কোনো দিন জ্বর হলে বারবার করে কেউ জ্বরটা দেখবে না। বাবা বলে আবদার করে বলবে না এবারের ছুটিতে আমায় কোথাও বেড়াতে না নিয়ে যাও, দেখবে তোমার সাথে আর কোনো দিন কোনো কথা বলবো না। আর পাশের বাড়ি থেকে কেউ কোনো দিন শুনতে পাবে না বাবা মেয়ের খুনসুটি, মারপিট, মায়ের সঙ্গে মান অভিমান। চিরকালের জন্য বাড়িটা যেন নিস্তব্ধ হয়ে গেল। তোর সব কিছুই পড়ে রইল, সেই জামা কাপড়, ছোটবেলাকার খেলনা, শুধু তুই আর থাকলি না। বাবা মা আজীবন অপেক্ষা করে যাবে তাদের মেয়ে কখন আবার মা বাবা বলে ডাকবে। বাবা মা অধীর আগ্রহে আজীবন দরজার সামনে বরণডালা সাজিয়ে অপেক্ষা করবে কখন তাদের মেয়ে দরজায় এসে বলবে মা দরজাটা খোলো তাড়াতাড়ি, আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো। তোর সেই ফোনটাও রইল, সেই নম্বরটাও থাকলো, কিন্তু কেউ আর কোনো দিন সেই ফোন থেকে ফোন করে বাবা মা বলে ডাকার থাকলো না। শুধু তুই থাকলি না। সময়ের নিয়মে একদিন সবাই ব্যস্ত হয়ে যাবে, সবাই সব কিছু ভুলে যাবে, কিন্তু বাবা মা মৃত্যুর আগের দিন পর্যন্ত কোনো দিন তোকে ভুলবে না রে পূজা। চিরতৃপ্তির চিরমধুর বাবা মা ডাক তোর মুখ থেকে শোনার জন্য মরার সময় পর্যন্ত অপেক্ষা করবে। পৃথিবীতে মানুষ সব হারানোর শোক কাটিয়ে ফেলতে পারে, সন্তান হারানোর শোক কোনো দিন কাটাতে পারে না। একবার এসে দেখে যা, যা তোকে ছাড়া তোর বাবা মার কি অবস্থা। আমি কোনো দিন কোনো কারণে কষ্ট পেয়ে যখন কাঁদতাম তুইও কেঁদে ফেলতিস, বলতিস মা আমি তোমার কান্না সহ্য করতে পারি না, তোমার চোখে জল আমি সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট হয়। আজকে কি তুই দেখতে পারছিস আমার কষ্ট? আজ তোর মায়ের চোখে জল থেকে তোর কষ্ট হচ্ছে না? দেখে যা, তোর মায়ের চোখের জলে আজ নদী বয়ে যাচ্ছে। তুই কি দেখতে পাচ্ছিস না? তুই কখনো তো আমাদের ছেলে চলে যেতে চাসনি, আমাদের কষ্ট দিতে চাসনি। তোর যখন পরের বছর বিয়ের কথা হচ্ছিল আমরা খুব কাঁদছিলাম, তোকে ছাড়া কি করে থাকবো। তুই বলেছিলিস তোমাদের ছাড়া আমি কোনো দিন কোথাও যাব না, তোমাদের ছাড়া আমিও থাকতে পারবো না। বিয়ের পর তোকে প্রতিদিন দেখতে পাবো না এটা ভেবে আমরা খুব কষ্ট পাচ্ছিলাম, আর আজ থেকে চিরকালের জন্য তোকে দেখতে পাবো না। তুই তো আমাদের ছেড়ে যাসনি, ওরা তো তোকে আমাদের থেকে নির্মমভাবে কেড়ে নিল, কিন্তু আমাদের মতো আর কোনো বাবা মাকে আমরা কাঁদতে দেব না, আর কোনো বাবা মার কোল শূন্য হয়ে যেতে দেব না। তার জন্য তাদের শাস্তি চাই। যারা আমার মেয়ের এরকম দশা করেছে, এত অত্যাচার করে মেরেছে, তাদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা শান্ত হব না। এদিকে রাত্রি সারা শহর হসপিটাল হন্য হয়ে ঘুরছে। রাত্রি পূজার সহকর্মীদের জিজ্ঞাসা করে জানতে পারে সেদিন পূজা এক টানা 36 ঘন্টা ডিউটি করে রাত 2টো পর্যন্ত সে রাতে পেশেন্ট দেখেছিল। তারপর অনলাইন থেকে অর্ডার করে 4 জন একসাথে ডিনার খায়। তারপর ভোর থেকে তাকে খোঁজাখুঁজি করা হয়, কিন্তু সে নিখোঁজ হয়ে যায়। তারপর তাকে সেমিনার রুমে এরকম অবস্থায় দেখতে পাওয়া যায়। রাত্রি এবার কলেজের প্রিন্সিপালের বাড়ি যায়, কারণ ঘটনার দিনেই তিনি পদত্যাগ করেন এই ঘটনার প্রতিবাদে। রাত্রিকে দেখে তিনি অবাক হন। তারপর রাত্রি বলেন, আপনি স্যার হাজার হাজার ছাত্রছাত্রীদের পথপ্রদর্শক,
অজস্র ছেলেমেয়ের পথের দিশারি, আপনি সমাজ পরিবর্তনের কাণ্ডারি। তাই আমি আশা করব আপনি আমাকে সাহায্য করবেন। তার কথা শুনে প্রিন্সিপাল স্যার রাত্রিকে আর কিছুই বলতে পারে না। রাত্রি ওনাকে বলেন, এই হসপিটালের ঘটনায় আপনার রিয়াকশন কি জানতে চাই। প্রিন্সিপাল স্যার চুপ করে থাকলে রাত্রি আবার একই প্রশ্ন করে ওনাকে। উনি বলেন, আমি ওখানের সঙ্গে আর যুক্ত নেই, তাই এই ঘটনা সম্বন্ধে আমি কিছুই বলতে পারবো না। শুনে রাত্রি বলে, কি বলছেন স্যার? যে কলেজে এতগুলো বছর ছিলেন, যেই কলেজের কর্ণধার ছিলেন, আপনার তো সেই কলেজের সঙ্গে নারীর সম্পর্ক হবার কথা। কলেজের ছাত্রছাত্রীরা আপনার সন্তানের সমান, তাদের কোনো বিপদে আপনার বুকের পাঁজরগুলো ভেঙে যাওয়ার কথা, আর আপনি বলছেন আপনি কিছু জানেন না। আপনি কি আপনার নিজের দায়ভার এড়াতে চাইছেন? শুনে প্রিন্সিপাল স্যার বলেন, আপনি আপনার লিমিট ক্রস করে যাচ্ছেন। শুনে রাত্রি বলে, আপনি আমাকে লিমিট শেখাবেন না। আপনার কি বলা উচিত ছিল না এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটা বলা যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আমি তাদের শাস্তি চাই? আপনি তা না বলে নির্বিকার হয়ে রয়েছেন, নাকি আপনি চান না শাস্তি পাক? প্রিন্সিপাল স্যার এবার রেগে গিয়ে বলে, আবার বলছি, আপনি আপনার সীমার মধ্যে থাকুন। রাত্রিবেলা আপনি আমাকে আমার সীমা শেখাতে আসবেন না। আপনি একজন প্রিন্সিপাল হয়ে কি করেছেন? সেমিনার রুমের মতো একটা রুমে সিসিটিভি নেই কেন? ডাক্তারদের জন্য রেস্ট নেবার প্রপার রুম নেই কেন? এবং সেখানে সেরকম কোনো প্রোটেকশন বাই নেই কেন? যে ডাক্তার হাজার হাজার রোগীর সেবা করবে, সেখানে ডাক্তাররাই যদি সেফটি না পায়, তাহলে তারা রোগীর সেবা করবে কি করে? তাছাড়া আপনি প্রিন্সিপাল, ডাক্তারদের সব কিছু দেখাশোনা করা আপনার দায়িত্ব, কর্তব্য। এর জন্যই আপনাকে এখানে রাখা হয়েছে। আপনি সেই দায়িত্ব যথাযথ পালন করছেন কি আদৌ? যদি করতেন তাহলে এরকম একটা ঘটনা ঘটতে পারত। তাছাড়া এখানে তো যে রোগীরা যে কোনো সময় এইভাবে খুন হয়ে যেতে পারে, তার জন্য কোনো প্রোটেকশন নেই কেন আপনাদের কাছে? উত্তর দিন। রাত্রির কথা শুনে প্রিন্সিপাল স্যার বলেন, আপনাকে আমি জবাব দিতে বাধ্য নই। শুনে রাত্রি বলে, বাধ্য? আপনি কি ভেবেছেন আপনি ওই হসপিটাল থেকে পদত্যাগ করেছেন বলে গা ঝেড়ে ফেলেছেন? না, আপনাকে বারবার জেরার মুখে পড়তে হবে, কথাটা মাথায় রাখবেন। আপনি প্রিন্সিপাল বহাল থাকা অবস্থাতেই এরকম একটা ডাক্তারের সঙ্গে একটা ঘৃণ্য অপরাধ হয়ে গেল। এটার প্রতিবাদে আপনি কি করেছেন? প্রিন্সিপাল স্যার চুপ করে থাকলে রাত্রি আবার বলে, আমি দরকারে বারবার আসব, তদন্তের স্বার্থে আপনাকে আমার বারবার দরকার, কথাটা মনে রাখবেন। আর আমি আশা করব আপনি আমাকে সেই তদন্তে সাহায্য করবেন। রাত্রি বাড়ি ফিরে এলে রাত্রিকে দেখে তার শাশুড়ি বলে, শুধু কি বাড়িটাতে আসার কথা খাবার জন্য মনে পড়ে? খাবার সময় হলেই বাড়ি ফিরতে হবে, সেই কথাটা মাথায় এসে যায়? রাত্রি শাশুড়ির কথা শুনে সে খুব কষ্ট পায়। সে এবার তার পোশাক পরিবর্তন করে তার কাজে মন দেয়। রাত্রি রান্না করতে করতে ভাবে, তার বিয়ের 3 বছরেই যেন এই বাড়িটা বড় অদ্ভুত মনে হচ্ছে। এই বাড়িটাকে তার যেন বড্ড পরের মনে হচ্ছে। অথচ এই বাড়িটাতে আসার জন্য তার মনটা ছটফট করত। শুধু মনে হতো কখন সে ডিউটি সেরে বাড়ি ফিরে আসবে। আজ সে বাড়িটা তার কাছে যেন প্রাণহীন হয়ে পড়েছে। বাড়ির মানুষগুলো যেন কেউ তার আপন নয়। একমাত্র তার শ্বশুরমশাই তার পরম আপনজন। তাকে বোঝার একমাত্র তিনিই আছেন। তার মনে হয় সে যে শুভ্রাংশুকে এতগুলো বছর ধরে চিনত, এ তো সেই শুভ্রাংশু নয় যে শুভ্রাংশু কিছুক্ষণ দেখা না হলে তার জন্য ছটফট করত। অথচ সে আজকে তার মুখই দেখতে চায় না। এ সে শুভ্রাংশু নয়। এই একটা দিনের মধ্যেই তার সুখের স্বর্গটা যেন নরক হয়ে গেল। শুধু একটা ঘটনার প্রতিবাদ করেছে বলে, শুধু একটা নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছে বলে, তার হত্যার বিচার চাইছে বলে, অপরাধীদের সামনে আনতে চায় বলে। এসব ভাবতে ভাবতে রাত্রি ভাবে, না, এসব ভাবলে আমার চলবে না। সংসারের বেড়াজালে নিজেকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে সে একটা অন্যায় কিছুতেই মানতে পারবে না।
কিন্তু সে কিছুতেই তার মনকে বোঝাতে পারে না মানুষের মনের শান্তি হলো বড় শান্তি, সংসার আর বাড়ি হলো সেই শান্তির আধার। বিয়ের পর প্রত্যেকটা মেয়ের কাছে তার স্বামী হলো তার আশ্রয়স্থল, তার সুখদাতা, তার মনের শক্তি। কিন্তু শুভ্রাংশু, আমার মনটাকে তুমি ভেঙে দিলে, আমার চলার পথকে রুদ্ধ করে দিতে চাইছো। এটা আমি মানতে পারছি না। পরিবার হলো মানুষের অনুপ্রেরণা। সেই পরিবারেরই মানুষগুলো এত বড় বাধা হবে সে কখনো বুঝতে পারেনি। এসব ভাবতে ভাবতে তার চোখে জল এসে গেলে সে তার চোখের জল মুছে ভাবে, না, এখন আমাকে অনেক দূর পথ যেতে হবে। এই তো সেই পথের সূচনা হয়েছে মাত্র। এই পথে শত বাধা, শত ঘাত প্রতিঘাত পেরিয়ে আমাকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। পূজার বাবা মাকে তার মেয়ের সাথে হওয়া অন্যায়ের বিচার পাইয়ে দিতে হবে। তার জন্য আমি সব রকম পরিস্থিতির সঙ্গে লড়াই করতে প্রস্তুত। আজ এইটুকু।